কোচিং সেন্টারে আপনাদের সকলকে আবারও স্বাগতম। আজকে আমাদের আলোচনার বিষয় খেয়া কবিতাটি, লিখেছেন রবীন্দ্রনাথ ঠাকুর। আজকের আলোচনাটি কয়েকটি পার্টে আমি ভাগ করেছি। প্রথমত দেখাবো খেয়াঘাটের চিত্র, লেখক পরিচিতি, কবিতাটির উৎস, কবিতার প্রেক্ষাপট ও কিছু চিত্র, রচনার প্রসঙ্গ, কবিগুরুর বোর্ডের যে চিত্র, যে বোর্ডে তিনি এই কবিতাটি লিখেছিলেন বসে, কবিতার শব্দার্থ ও ব্যাখ্যা, কবিতাটির অন্তর্নিহিত অর্থ এবং সবশেষে 40টি এমসিকিউ। তাই ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখুন, তাহলে আশা করি অনেক তথ্য সমৃদ্ধ হবেন এবং প্রতিটি এমসিকিউ এর অ্যান্সারও দিতে পারবেন। চলুন তাহলে প্রথমে আমাদের খেয়া কবিতাটি আমরা দেখতে পাচ্ছি। এরপরে আমরা যে চিত্রটি দেখতে পাচ্ছি সেটি হচ্ছে একটি খেয়া পারাপারের চিত্র। এখানে নদী, এপার থেকে ওপারে মানুষের খেয়া পারাপারের চিত্র। তার পরপরই কর্মব্যস্ত জীবনের মানুষ খেয়া পার হয়ে যাচ্ছে। এরপরই বাস্তবিক একটি খেয়া পারাপারের চিত্র আপনাদেরকে দেখাবো। এই যে দেখতেই পাচ্ছেন, বাস্তবিকভাবে এরকমভাবেই খেয়া কিন্তু পারাপার হয়, এক পারের মানুষ অন্য পারে যায়। আচ্ছা, এবারে আসি লেখক পরিচিতি প্রসঙ্গে। রবীন্দ্রনাথ ঠাকুর জন্মগ্রহণ করেন 1861 খ্রিস্টাব্দে এবং মৃত্যুবরণ করেন 1941 খ্রিস্টাব্দে। জন্ম কলকাতার জোড়াসাঁকোর ঠাকুরবাড়িতে। অল্প বয়স থেকেই ঠাকুরবাড়ি থেকে প্রকাশিত ভারতী ও বালক পত্রিকায় নিয়মিত লিখতেন। কথা ও কাহিনী, সহজপাঠ, রাজর্ষি, ছেলেবেলা, শিশু ভোলানাথ, হাস্যকৌতুক, ডাকঘর, গল্পগুচ্ছ সহ তার বহু রচনায় শিশু কিশোরদের আকৃষ্ট করে। দীর্ঘ জীবনে অজস্র কবিতা, গান, ছোট গল্প, উপন্যাস, প্রবন্ধ, নাটক লিখেছেন, ছবি এঁকেছেন। এশিয়ায় তিনিই প্রথম নোবেল পুরস্কার পান 1913 সালে সং অফারিংস কাব্যগ্রন্থের জন্য। দুটি স্বাধীন রাষ্ট্র ভারত আর বাংলাদেশের জাতীয় সঙ্গীত রচনা করেছেন তিনি। এটা শুধু পাঠ্য বইয়ের অংশটুকু দিলাম। যখন আমি বিস্তারিত কাব্য, নাটক, উপন্যাস এগুলো আলোচনা করব রবীন্দ্রনাথ সম্পর্কে, তখন বিস্তারিত আলোচনা আপনারা সেখানে পাবেন, আধুনিক যুগ যখন আলোচনায় আসব। আচ্ছা, এবার আসি কবিতাটির উৎস প্রসঙ্গে। খেয়া কবিতাটি রবীন্দ্রনাথ ঠাকুরের চৈতালি কাব্যগ্রন্থের 19 সংখ্যক কবিতা। তাহলে চৈতালি কাব্যগ্রন্থের কত সংখ্যক কবিতা? 19 সংখ্যক কবিতা। এই কাব্যগ্রন্থে মোট কবিতার সংখ্যা 79। মোট কবিতার সংখ্যা 79। কবিতাটি রচনাকাল 18ই চৈত্র 1302 বঙ্গাব্দ। এই সময় রবীন্দ্রনাথ ঠাকুর শিলাইদহ ও পাতিসরের নদীবক্ষে পদ্মা নামক বোর্ডে থাকতেন। তাহলে এই শিলাইদহ এবং পাতিসর এই এলাকাটি সম্পর্কে একটা বিশিষ্ট জিনিস আপনাদেরকে দেখাবো। শিলাইদহ পাতিসরের নদীবক্ষে তিনি পদ্মা নামক বোর্ডে থাকতেন, সেই বোর্ডটিও আজকে দেখাবো আপনাদেরকে। এই কাব্যগ্রন্থের অধিকাংশ কবিতায় চতুর্দশপদী বা সনেট বা 14 পংক্তির। খেয়া কবিতাটিও এমন একটি সনেট, অর্থাৎ আমাদের এই খেয়া কবিতাটি কিন্তু একটি সনেট কবিতা। তবে চতুর্দশপদী কবিতা হলেও এতে অন্যান্য কবিতার মতো অষ্টক বা ষষ্ঠকের ভাগ নেই এবং সনেটের অন্যান্য বৈশিষ্ট্যগুলিও কঠোরভাবে অনুসরণ করা হয়নি। এবার আসি যেখানে রবীন্দ্রনাথ ঠাকুরের কুঠির বাড়ি, অর্থাৎ যার কাছেই রয়েছে পদ্মা নদী, আর সেখানেই যে বোর্ডে বসে তিনি লিখতেন, সেই বাড়িটা, কুঠির বাড়িটা একটু দেখাবো। শিলাইদহ গ্রামে, শিলাইদহ কুষ্টিয়া জেলার শিলাইদহে, অর্থাৎ এটি বাংলাদেশের অন্তর্গত একটি জায়গা এবং ট্যুরিস্ট ভ্রমণ কেন্দ্র। দীর্ঘ কয়েক বছর আগে আমি ট্যুরিস্ট ভিসা নিয়ে সেখানে বেড়াতেও গেছিলাম, এখানটারই, অর্থাৎ এই বাড়িটারই ঠিক এই ওপরে এই বারান্দাটায় এই নদীর যে বোর্ডটি ছিল সেই বোর্ডের ভগ্নাবশেষ আর কি এখানে সংরক্ষিত আছে। আরও অন্য অনেক জিনিসপত্র এখানে রয়েছে। আপনারা যদি কখনো ট্যুরিস্ট ভিসা নিয়ে বাংলাদেশে ভ্রমণ করেন তাহলে আপনারা এই দৃশ্যটি দেখে আসতে পারবেন। এটি কুষ্টিয়া জেলার অন্তর্গত একটি জায়গা। আমি ছোট্ট একটা চিত্র দেখাই যে আমি গেছিলাম অনেক আগের একটি চিত্র, সেটি হচ্ছে এই।
অনেক আগের একটি চিত্র। যাই হোক, এবার আমরা চলে আসি তারপরের একটা বিষয় নিয়ে, যে রচনা প্রসঙ্গ। এই বিষয় নিয়ে একটু বলি যে তখন ওই যে এলাকায় তিনি থাকতেন, অর্থাৎ শিলাইদহ নামক জায়গায়, সেখানে তিনি আশেপাশের মানুষের জীবনযাপন প্রণালী এবং তাদের দৈনন্দিন চলাফেরা এগুলো তিনি বোর্ড থেকে বসে বসে দেখতেন, এবং তার সেই অভিজ্ঞতার ফসল কিন্তু এই খেয়া কবিতাটি। তিনি লক্ষ্য করেছেন যে দুটি গ্রামের মধ্যে একটি খেয়ার শুধু ব্যবধান, তারা দুটি গ্রামের মানুষ পারাপার করে এপার থেকে ওপারে, কেউ বাজারে যাচ্ছে, কেউ বাড়ি ফিরছে, এরকমভাবে দুটি গ্রামের মধ্যে যাওয়া আসা আদান প্রদান এইভাবে চলছে। আর সেই সাথে কি হচ্ছে, এই এতটাই স্বাভাবিকভাবে চলছে যে পৃথিবীতে এত দ্বন্দ্ব, এত ঝগড়া ঝাঁটি ঝামেলা, নানা রকম অশান্তি, সিংহাসন পতন, কিন্তু এই গ্রামগুলিতে তার কোনো প্রভাবই পড়ে না, প্রভাব এসে পৌঁছায় না। অর্থাৎ নিতান্তই সহজ সরল একটি গ্রাম্য চিত্র, যেখানে বিদ্বেষ, জটিলতা, নাগরিক সভ্যতার হিংস্রতার কোনো ছোঁয়াই এসে পৌঁছায় না। অর্থাৎ সেই ধরনের একটি গ্রাম নিয়ে তিনি আলোচনা করেছেন আমাদের কবিতাটিতে। চলে আসি এবার কবিতা প্রসঙ্গে। তার আগে একটু দেখিয়ে নিলাম যে এই সেই বোট, যেখানে যে বোটে বসে রবীন্দ্রনাথ ঠাকুর এই কবিতাটি লিখেছিলেন। রবীন্দ্রনাথ ঠাকুর দাঁড়িয়ে রয়েছেন ছবিটাতে, আপনারা দেখতেই পাচ্ছেন। যাই হোক, অনেক তথ্য আপনাদের সঙ্গে শেয়ার করলাম। চলুন এবার কবিতায় আসি। খেয়া নৌকা পারাপার করে নদী স্রোতে। তার আগে আমাদের কবিতাটি হচ্ছে নামকরণ সম্পর্কে একটু বলে নিই। নামকরণ হচ্ছে খেয়া, কবিতাটির নামকরণ কি? খেয়া। এই খেয়া শব্দটি জীবন প্রবাহের প্রতীক। খেয়া হচ্ছে কিসের প্রতীক? জীবন প্রবাহের প্রতীক। আর এই খেয়া শব্দটি সংস্কৃত ক্ষেপ শব্দ থেকে এসেছে। তাহলে খেয়া শব্দটি সংস্কৃত ক্ষেপ শব্দ থেকে এসেছে। খেয়া শব্দটি একটি তদ্ভব শব্দ, মনে রাখতে হবে, খেয়া শব্দটি একটি তদ্ভব শব্দ। আর খেয়া কথাটির অর্থ বলতে গেলে যে পারাপারের নৌকা, অর্থাৎ এক পার থেকে অপর পারে যাওয়ার একটি নৌকা। আর খেয়া শব্দটি একটি বিশেষ্য পদ। আর আমাদের এই খেয়া কবিতাটি একটি সনট কবিতা। তাহলে খেয়া সম্পর্কে অনেক কথাই বলে দিলাম। আর আরেকটা বিষয় হচ্ছে, এই কবিতাটির মধ্যে রবীন্দ্রনাথ ঠাকুর অজস্র তৎসম শব্দ ব্যবহার করেছেন। খুব গুটি একটা দুটো শব্দ ব্যবহার করেছেন যেটি তদ্ভব, বাকি ম্যাক্সিমাম সব শব্দটাই কিন্তু তৎসম শব্দ। আর কৃৎ প্রত্যয়ের, তদ্ধিত প্রত্যয় তো একদমই নেই। কৃৎ প্রত্যয়ের ব্যবহার সব থেকে বেশি এখানে আমরা পাবো। সর্বনাশ, ইতিহাস, সুপুষ্ট, তৃষ্ণা ও প্রভৃতি শব্দের আমরা এখানে পাবো। 14 লাইনের এটি কবিতা। অষ্টক এবং ষষ্ঠক ভাগ করলেও পুরোপুরি তিনি এটাতে সেইভাবে ভাগটা করে দেখাননি। তবে চলুন এবার আলোচনায় আসি। খেয়া নৌকা পারাপার করে নদী স্রোতে, কেহ যায় ঘরে, কেহ আসে ঘর হতে। অর্থাৎ খেয়া নৌকা পারাপার করছে নদীর স্রোতে, কোনো একটা নদীর প্রসঙ্গ, আমরা পরে সেটা জানতে পারবো এমসিকিউর মধ্যে, যে কোন নদীর প্রসঙ্গে তিনি এটি বলেছিলেন। নৌকাটি হচ্ছে খেয়া নৌকা। নৌকা বিভিন্ন রকমের হয়, ডিঙি নৌকা বা অন্য অন্য মাছ ধরার আলাদা নৌকা, বিভিন্ন ধরনের নৌকা হয়, বজরা নৌকা। তার মধ্যে একটি নৌকার প্রসঙ্গ এখানে এসেছে, সেটি হচ্ছে খেয়া নৌকা। অর্থাৎ খেয়া হচ্ছে নদী পারাপারের নৌকা। খেয়া নৌকা পারাপার করে নদী স্রোতে, অর্থাৎ নদীর স্রোতে নৌকাটি পারাপার হয়। কেহ যায় ঘরে, কেহ আসে ঘর হতে। তাহলে কেহ ঘর হতে বেরিয়ে যাচ্ছে কর্মক্ষেত্রে, আবার কেউ ফিরে আসছে ঘরে। তারপরে কি বলছে? দুই তীরে দুই গ্রাম আছে জানাশোনা। অর্থাৎ এই সেই নদীটির দুই তীরে দুটি গ্রাম আছে, সেই গ্রামের মধ্যে জানাশোনা আছে, অর্থাৎ একে অপরকে জানে গ্রামের লোকজন। তাই দুই তীরে দুটি গ্রাম বা দুই গ্রাম আছে জানাশোনা। এখান থেকে প্রশ্ন আসে, দুই তীরে ড্যাশ গ্রাম, দুই গ্রাম আছে ড্যাশ জানাশোনা, অর্থাৎ দুটি গ্রামের মধ্যে কীরকম সম্বন্ধ রয়েছে? জানাশোনার সম্বন্ধ রয়েছে।
আচ্ছা, সকাল হইতে সন্ধ্যা করে আনাগোনা, শূন্যস্থান আছে, সকাল হইতে ড্যাশ করে আনাগোনা, সকাল হইতে সন্ধ্যা আনাগোনা করে। অর্থাৎ সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত মানুষজন কিন্তু আসা যাওয়া করতে থাকে। তাই বলছে সকাল হইতে সন্ধ্যা তাদের যাতায়াত চলে, আনাগোনা বা আসা যাওয়া বা যাতায়াত চলতে থাকে। আরেকটা কি বলছে যে আনাগোনা কথাটির অর্থ হচ্ছে আসা যাওয়া, আসা যাওয়া চলতে থাকে। পৃথিবীতে কত দ্বন্দ্ব কত সর্বনাশ, মনে হচ্ছে পৃথিবীতে কত দ্বন্দ্ব কত সর্বনাশ, অর্থাৎ তিনি যেটা বললেন যে আমাদের পৃথিবীতে চারিদিকেই কত দ্বন্দ্ব কত সর্বনাশ, মানে চারিদিকে যুদ্ধ মহামারী হিংস্রতা এগুলো বিরাজ করছে। তাই বলছে পৃথিবীতে কত দ্বন্দ্ব কত সর্বনাশ, নতুন নূতন নূতন কত গড়ে ইতিহাস, নতুন নয় নূতন, নূতন নূতন কত গড়ে ইতিহাস। অর্থাৎ পৃথিবীতে কত রকম দ্বন্দ্ব আছে, বিভিন্ন রকম দ্বন্দ্ব হয়ে থাকে। আমরা জানি ব্যক্তি মানুষের দ্বন্দ্ব হয়, আবার কি হয় পরিবারের সঙ্গে পরিবারের দ্বন্দ্ব হয়, আবার সমাজের সঙ্গে সমাজের দ্বন্দ্ব হয়, জেলার সঙ্গে জেলার দ্বন্দ্ব, রাজ্যের সঙ্গে রাজ্যের দ্বন্দ্ব, দেশের সঙ্গে দেশের দ্বন্দ্ব, নানা রকম দ্বন্দ্ব হতে পারে। তাই পৃথিবীতে কত দ্বন্দ্ব কত সর্বনাশ, কত মানুষের সর্বনাশ ঘটছে, নানা রকম সর্বনাশ, সেই সর্বনাশের আর বিবরণ দিলাম না। সেই সাথে কি হচ্ছে, সর্বনাশের সাথে সাথে নূতন নূতন কত গড়ে ইতিহাস, অর্থাৎ নব নবরূপে কত ইতিহাস রচিত হয়ে যাচ্ছে, কত সৃষ্টি হয়ে যাচ্ছে। তাই বলছে সেই সাথে দ্বন্দ্ব সর্বনাশের সাথে সাথে ইতিহাসও গড়ে যাচ্ছে, সেটা সুখ্যাতি হতে পারে কুখ্যাতির ইতিহাসও হতে পারে। রক্ত প্রবাহের মাঝে ফেনাইয়া ওঠে, অর্থাৎ সেই সাথে রক্ত প্রবাহ ঘটে যাচ্ছে, সেই রক্ত প্রবাহের মাঝে ফেনাইয়া ওঠে, অর্থাৎ ফেনিয়া ওঠে, বা যে কি বলা যায়, যেটাকে নদী একাধিকবার যদি স্রোতের কূলে এসে ধাক্কা দেয় স্রোত, তাহলে এক ধরনের ফেনা হয় সফেদ। সেখানে বলছে রক্ত প্রবাহের মাঝে ফেনাইয়া ওঠে, সোনার মুকুট কত ফুটে আর টুটে, অর্থাৎ আর সেই সাথে কারোর মাথায় সোনার মুকুট উঠছে আর কারোর মাথার সোনার মুকুট টুটে যাচ্ছে। অর্থাৎ এক সাম্রাজ্যবাদী সভ্যতায় আমরা দেখেছি যে এক রাজাকে সিংহাসনচ্যুত করে অন্য রাজা সিংহাসনে বসছে, এক দেশকে ধ্বংস করে দিয়ে অন্য দেশের রাজা এসে সেখানে ক্ষমতা দখল করছে। অর্থাৎ সভ্যতার অগ্রগতিতে জীবনযাত্রার তেমন উন্নতি হয়নি, তবে তারা পরিবেশকে ধ্বংস করেছিল। সভ্য নাগরিক সমাজ রক্ত ঝরানোর সংগ্রামের মধ্য দিয়ে অনবরত চলেছে তাদের মধ্যে ক্ষমতা দখলের লড়াই। এক সাম্রাজ্যের পতন তো আরেক সাম্রাজ্যের উত্থান, সেই কথাই কিন্তু এখানে বলতে চাইছে যে রক্ত প্রবাহের মাঝে ফেনাইয়া ওঠে, সোনার মুকুট কত ফুটে আর টুটে। আচ্ছা, এবার পরের লাইনে আমরা দেখতে পাবো কি আছে, সভ্যতার নব নব কত তৃষ্ণা ক্ষুধা, অর্থাৎ আধুনিক সভ্যতার কত নতুন 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 তৃষ্ণা ও ক্ষুধা যাচ্ছে। হয়তো একটা সময় ছিল শুধুমাত্র সাম্রাজ্য বিস্তারেই তাদের ক্ষান্ত ছিল, তারপরে না, শুধু সাম্রাজ্য বিস্তার নয়, শুধু সাম্রাজ্য বিস্তার করে বা একটা দেশকে জিতে আবার সেই দেশকে রাজ্য ফিরিয়ে দিচ্ছে, কিন্তু সভ্যতার সময়ের পরিবর্তনে নতুন নতুন তৃষ্ণা ক্ষুধা তাদের মধ্যে জেগেছে। অর্থাৎ শুধু সাম্রাজ্য বিস্তারে তারা ক্ষান্ত হয়নি, তারা সাম্রাজ্য অধিকার করে নিয়েছে, জোর করে অধিকার করেছে, সেখানে প্রভাব বিস্তার করেছে, সেখান থেকে ধনসম্পদ লুট করেছে, অনেক কিছু তাদের মধ্যে এরকম ধরনের কার্যকলাপ আমরা যদি ইতিহাস দেখি তাহলে দেখতে পাবো। তাই বলছে সভ্যতার নব নব কত তৃষ্ণা ক্ষুধা, ওঠে কত হলাহল ওঠে কত সুধা, আর সেই তৃষ্ণা ক্ষুধার মধ্যে দিয়ে কখনো ভালো হয় কখনো মন্দ হয়। হলাহল অর্থাৎ বিষ আর সুধা অর্থাৎ অমৃত। আমরা জানি যে সমুদ্র মন্থনের সময় বাসুকী নাগকে যখন দেবতারা এবং দৈত্যরা দুই পাশ দিয়ে টেনে মন্থন করেছিল আর কি সমুদ্রকে, আর মন্থন দণ্ড হয়েছিল মৈনাক পর্বত, অর্থাৎ মৈনাক পর্বত মাঝখানে ছিল আর সাপ হয়েছিল তার দড়ি আর কি, আর দুই দিকে একদিকে দেবতারা আরেকদিকে দৈত্যরা সমুদ্রকে মন্থন করেছিল। সেই মন্থন করার ফলে
সেই মন্থনের ফলে সেখান থেকে উঠেছিল হলাহল অর্থাৎ বিষ, আর উঠেছিল সুধা, আর তাই অমৃত আর কি। সুধা মানে অমৃত, সেই অমৃত পান করেছিল দেবতারা, সেখান থেকে তারা অমর হয়ে যায় এবং দৈত্যদের সঙ্গে সেটাই, বা অসুরদের সঙ্গে সেটাই তার বিবাদের প্রধান বিষয়। আর হলাহল অর্থাৎ বিষটুকু খেয়েছিলেন হচ্ছে শিব, ভোলানাথ, মহেশ্বর, তার জন্য তাকে সেই বিষটুকু তিনি খাননি, কণ্ঠে ধারণ করেছিলেন, সেই জন্য তাকে নীলকণ্ঠ বলা হয়। তার সেই বিষের প্রভাবে তার কণ্ঠ নীল হয়ে গেছিল। যাই হোক, অনেক তথ্য বলে ফেললাম। এবার আসি তার পরের প্রসঙ্গে। তাহলে কি হলো এখানে, সেই সভ্যতার নব নব কত তৃষ্ণা ক্ষুধা, ওঠে কত হলাহল, ওঠে কত সুধা। অর্থাৎ সেখান থেকে শুধুমাত্র যে বিষ ওঠে তা নয়, বা শুধুমাত্র সুধা অমৃত ওঠে তা নয়, কখনো সেটা ক্ষতিও হয়, আবার কখনো সেটা ভালো হয়, সেটাই আর কি বলতে চাইছে। শুধু হেতা দুই তীরে কে বা জানে নাম, দোহা পানে চেয়ে আছে দুইখানি গ্রাম। তাহলে শুধু শুধু হেতায় মানে এখানে দুই তীরে অর্থাৎ দুই নদীর তীরে দুটি গ্রাম, কে বা জানে নাম অর্থাৎ দূর দেশের কাউকে যদি বলা হয় যে অমুক নামকে, গ্রামকে তুমি চেনো, পৃথিবীর কোনো একটা অংশের মানুষকে গিয়ে বলা হলো, তারা কেউ চেনে না সেই গ্রামের নাম, নাম ন জানা গ্রাম। অর্থাৎ কে বা জানে নাম, দোহা পানে চেয়ে আছে দুইখানি গ্রাম, অর্থাৎ একে অপরের উপর নির্ভরশীল হয়ে আছে এই দুটি গ্রাম। অর্থাৎ একে অপরের উপর আত্মীয় স্বজন হোক, সম্পদ হোক, যে কোনো কিছুর উপর, ফসল হোক, যে কোনো কিছুর উপর দুই গ্রাম দুইজনের উপর নির্ভরশীল হয়ে আছে। এই খেয়া চিরদিন চলে নদী স্রোতে, কেহ যায় ঘরে কেহ আসে ঘর হতে। অর্থাৎ এই খেয়া চিরদিন অর্থাৎ আবহমান কাল ধরে, অর্থাৎ চিরকাল ধরে, অনন্তকাল ধরে এইভাবে এই নদীর স্রোতে এই খেয়া চলে। কেহ যায় ঘরে কেহ আসে ঘর হতে, অর্থাৎ এভাবেই কেউ যায় ঘরে আর কেউ আসে ঘর হতে। এটি গেল কবিতাটির বাহ্যিক অর্থ। আরেকটি অর্থ এর মধ্যে লুকিয়ে আছে, সেটি হচ্ছে যে এটাকে যদি ধরা হয় যে এটি হচ্ছে কি হয় যে ঔপন্যাসিক চেতনায় বিশ্বাসী রবীন্দ্রনাথ এই দুই পাড়ের যাতায়াতের ব্যঞ্জনায় পরমাত্মা এবং জীবাত্মা রূপে পৃথিবীতে আসা যাওয়ার এবং পুনরায় পৃথিবীতে আসা এবং পুনরায় পরমাত্মায় ফিরে যাওয়ার শাশ্বত সত্যকেই প্রকাশ করেছেন বলে আমাদের মনে হয়। তাহলে এই বিষয়টা কি, যে এই খেয়া পারাপার হচ্ছে আমাদের স্বর্গ এবং পৃথিবীর মধ্যবর্তী একটি নদী, যে নদীর এপারে মানুষ কেউ জন্মগ্রহণ করছে এসে, আর কেউ মৃত্যুবরণ করছে। তাহলে কেউ যাচ্ছে কেউ আসছে। এইভাবেও কিন্তু এই কবিতাটির ব্যাখ্যা করা যায় বিস্তারিত, কিন্তু পুরোটা যাই হোক আমি ব্যাখ্যা করলাম না, শুধু ইঙ্গিতটা দিয়ে রাখলাম। এটাও কিন্তু হতে পারে, এটাও মাথায় রাখতে হবে। কখনো যদি ভাইভাতে প্রশ্ন আসে তাহলে অবশ্যই কিন্তু এইগুলো খুব সিরিয়াসভাবে মাথায় রেখে করতে হবে। সে যখন ভাইবার বিষয় আসবে তখন সেটা আলোচনা করে দেওয়া যাবে। আগে তো কমপ্লিট হোক এদিক পুরোটা। আচ্ছা, যাই হোক, এবার আসি কবিতাটির এমসিকিউ আলোচনায়। এমসিকিউ প্রায় 40টি এমসিকিউ আমি এখানে আলোচনা করব। আপনারা কবিতাটি পুরোটাই আশা করি শুনেছেন এবং ব্যাখ্যাটিও শুনেছেন, তাহলে এর প্রত্যেকটি প্রশ্নের অ্যান্সার আপনারা করতে পারবেন। প্রথম প্রশ্ন যেটি, যে শিরোনামসূচি অনুযায়ী খেয়া কবিতাটি চৈতালি কাব্যগ্রন্থের কত সংখ্যক কবিতা? এটা কিন্তু আমি বলেছি যে খেয়া কাব্যগ্রন্থের কিন্তু 19 সংখ্যক কবিতা, তাহলে এটাই আমাদের রাইট অ্যান্সার। পরবর্তী প্রশ্ন, রবীন্দ্রনাথ ঠাকুরের চৈতালি কাব্যগ্রন্থের নামকরণ করেছেন কিসের নামে? এই চৈতালি এটা একটা বলা হলো না, এই চৈতালি হচ্ছে চৈত্র মাসে যে ফসল ফলে সেই ফসল কিন্তু এই চৈতালি, সেই নাম অনুসারে অর্থাৎ চৈত্র মাসের ফসলকে তিনি চৈতালি নাম দিয়ে সেই অনুসারে কিন্তু এই কাব্যগ্রন্থের কিন্তু নাম দিয়েছিলেন চৈতালি। তো এখানে কি বলছে, রবীন্দ্রনাথ ঠাকুর চৈতালি কাব্যটি সত্যপ্রসাদ গঙ্গোপাধ্যায় প্রকাশিত কাব্যগ্রন্থাবলীর আগের প্রশ্ন, যে রবীন্দ্রনাথ চৈতালি কাব্যগ্রন্থের নামকরণ করেছেন কিসের নামে? বছরের শেষ উৎপন্ন শস্যের নামে। এটা কিন্তু আমাদের রাইট অ্যান্সার। পরবর্তী প্রশ্ন, রবীন্দ্রনাথ ঠাকুরের চৈতালি কাব্যটি সত্যপ্রসাদ গঙ্গোপাধ্যায় প্রকাশিত কাব্যগ্রন্থাবলীর অন্তর্গত হয়ে গ্রন্থাগারে প্রকাশিত হয় কত সালে? সেটি হচ্ছে 1303 বঙ্গাব্দে। 1303 বঙ্গাব্দে, এটাই আমাদের রাইট অ্যান্সার। পরবর্তী প্রশ্ন,
আমার ভিডিওতে আমি যেভাবেই পড়াই আপনাদেরকে ঠিক সেইভাবেই ভিডিওটি আপলোড করি, তাই অবাঞ্ছিত অনেক কথাবার্তা ভুল ত্রুটি হতে থাকে। তার জন্য আমি সত্যিই ক্ষমাপ্রার্থী, কারণ এডিটিং করার মতো সময় আমার কাছে থাকে না। সেই সময় ভাবি আরেকটা ক্লাস আপনাদেরকে করিয়ে দিতে পারলে একটু এগিয়ে যাবে। যাই হোক, রবীন্দ্রনাথের চৈতালি কাব্যের কবিতাগুলো যেখানে বসে লিখেছিলেন, কোথায় বসে তিনি লিখেছিলেন, আমি কিন্তু আপনাদেরকে ছবি দেখিয়েছি। সেই ছবিগুলো হচ্ছে পাতিসর এবং শাহজাদপুর। এখানে অপশানে নেই যেহেতু শিলাইদহ, তাই শিলাইদহের পার্শ্ববর্তী গ্রামগুলি হচ্ছে পাতিসর, শাহজাদপুর, এই গ্রামগুলি। চৈতালি কাব্যগ্রন্থের মোট কবিতার সংখ্যা কটি? আপনারাই বলতে থাকুন কটি কবিতা। এটা আমরা কিন্তু পেয়েছি ৭৯টি কবিতা। পরবর্তী প্রশ্ন, রবীন্দ্রনাথ ঠাকুর খেয়া কবিতাটি রচনা করেন কত বঙ্গাব্দে এবং কত তারিখে? তিনি কিন্তু 18ই চৈত্র 1302 বঙ্গাব্দে। তাহলে অপশানে কোনটা আছে আমাদের? 18ই চৈত্র 1302 বঙ্গাব্দ তিনি এই কবিতাটি, খেয়া কবিতাটি রচনা করেন। পরবর্তী প্রশ্ন, খেয়া কবিতাটি যে নদীর প্রসঙ্গ এসেছে, আমি বলেছিলাম এখানে একটি নদীর প্রসঙ্গ আসবে, সেটি হচ্ছে নাগর নদীর প্রসঙ্গ এসেছে। এটি আমাদের রাইট অ্যান্সার। নাগর নদী কোথা দিয়ে প্রবাহিত হয়েছে? নিশ্চয়ই বোলপুর, সুন্দরবন বা মধুপুর নয়, এটা পাতিসর দিয়ে প্রবাহিত হয়েছে। পরবর্তী প্রশ্ন, খেয়া নৌকা বলতে কোন নদীকে বোঝায়, মানে কোন নৌকাকে বোঝায়? যে নৌকায় মালপত্র বহন করা যায়, যে নৌকা নিয়ে মাছ ধরা যায়, যে নৌকায় প্রমোদ ভ্রমণ করা যায়, যে নৌকায় প্রত্যেক যাত্রী পারাপার করে। অবশ্যই আমাদের এটাই রাইট অ্যান্সার হয়ে যাবে, কারণ খেয়া নৌকা হচ্ছে প্রতিদিনের যাত্রী যেখান দিয়ে পারাপার করে। কেহ যায় ড্যাশ, কেহ যায় ঘরে, এটাই আমাদের রাইট অ্যান্সার, ঘর। খেয়া কবিতায় দুই তীরে কটি গ্রাম আছে? দুই তীরে অবশ্যই কিন্তু আমরা 2টি গ্রাম পেয়েছি। দুই তীরের 2টি গ্রামের সম্পর্ক হলো কেমন? সেটা আমরা পেলাম জানাশোনার সম্পর্ক। আমি বলেও দিয়েছি কবিতার মধ্যে, সকাল হইতে ড্যাশ করে আনাগোনা, সকাল হইতে সন্ধ্যা কিন্তু মানুষ যাতায়াত করতে থাকে, অর্থাৎ আনাগোনা মানে আসা যাওয়া করতে থাকে। পরবর্তী প্রশ্ন, পৃথিবীতে কত ড্যাশ কত সর্বনাশ? পৃথিবীতে কত দ্বন্দ্ব কত সর্বনাশ? পরবর্তী প্রশ্ন, পৃথিবীর নতুন নতুন কি গড়ে ওঠে? পৃথিবীতে নতুন নতুন, আপনারা অ্যান্সার করতে থাকুন, পৃথিবীতে নতুন নতুন ইতিহাস, তাই তো? পৃথিবীতে নতুন নতুন কি গড়ে ওঠে? ইতিহাস গড়ে ওঠে, এটাই আমাদের রাইট অ্যান্সার। পরবর্তী প্রশ্ন, রক্ত প্রবাহের মাঝে ফেনাইয়া ওঠে। কবির রক্ত প্রবাহের মধ্যে কি ফেনিয়ে ওঠে? কবির রক্ত প্রবাহের মধ্যে কি ফেনিয়ে ওঠে? সেটি হচ্ছে ইতিহাস সচেতনতা ফেনিয়ে ওঠে। অর্থাৎ এখানে যে এসছে, রক্ত প্রবাহের মাঝে ফেনাইয়া ওঠে সোনার মুকুট কত ফুটে আর টুটে, তাহলে রক্ত প্রবাহের মাঝে এখানে ফেনিয়ে ওঠে ইতিহাস চেতনতা। বা এখানে আরেকটি অপশন হলেও হতে পারে, আপনারা অবশ্যই এটা খেয়াল করে দেখবেন, যে সাম্রাজ্যের ধ্বংসের ছবি, রক্ত প্রবাহের মাঝে ফেনাইয়া ওঠে সোনার মুকুট কত ফুটে আর টুটে। এখানে এই দুটো অপশন আপনারা একটু আমাকে জানাবেন যে কোনটি ঠিক বলে আপনাদের মনে হয়েছে। একটা হচ্ছে ইতিহাস সচেতনতা আর একটা হচ্ছে সাম্রাজ্যের ধ্বংসের ছবি। আমার মনে হচ্ছে এটাই রাইট হবে, তবুও আপনারা আমাকে অবশ্যই জানাবেন কমেন্টে। পরবর্তী প্রশ্ন, কত ফুটে আর টুটে কার কথা বলা হয়েছে? সেটি হচ্ছে সোনার মুকুটের কথা বলা হয়েছে, এটাই আমাদের রাইট অ্যান্সার। পরবর্তী প্রশ্ন, সোনার মুকুট কত ফুটে আর টুটে বলতে কবি কি বুঝিয়েছেন? কবি কিন্তু অবশ্যই এর মধ্যে দিয়ে রাজশক্তির উত্থান পতনকে তিনি বুঝিয়েছেন, তাহলে এটাই আমাদের রাইট অ্যান্সার, রাজশক্তির উত্থান পতন। পরবর্তী প্রশ্ন, এই খেয়া চিরদিন ড্যাশ, এই খেয়া চিরদিন চলে নদী স্রোতে, তাহলে জলস্রোতে নয় নদী স্রোতে হবে এখানে রাইট অ্যান্সার। পরবর্তী প্রশ্ন, সেটা হচ্ছে খেয়া কবিতায় সভ্যতার নব নব ক্ষুধা তৃষ্ণা বলতে কবি কি বুঝিয়েছেন? সেটা হচ্ছে নব নব ক্ষুধা তৃষ্ণা বলতে নানাবিধ চাহিদাকে বুঝিয়েছেন তিনি এখানে, তাহলে আমাদের রাইট অ্যান্সার হয়ে যাবে নানাবিধ চাহিদা। পরবর্তী প্রশ্ন, ওঠে কত ড্যাশ ওঠে কত সোধা, আমরা পেলাম যে কখনো
হলাহল ওঠে, আবার কখনো সুধা ওঠে। হলাহল অর্থাৎ বিষ। তাহলে এটাই আমাদের রাইট অ্যান্সার এখানে বসবে। পরবর্তী প্রশ্ন, ওঠে কত হলাহল, ওঠে কত সুধা। হলাহল ও সুধা বলতে কবি কি বুঝিয়েছেন? আমি একটু আগে বলে দিলাম, হলাহল ও সুধা বলতে কবি কিন্তু কি বুঝিয়েছেন। আপনারা অ্যান্সার করতে থাকুন। এখানে কিন্তু হলাহল বলতে এখানে বিষ, আর সুধা বলতে এখানে অমৃত। কিন্তু তিনি এখানে কবিতায় কোন অর্থে ব্যবহার করেছেন সেটাই কিন্তু আমাদের জানার বিষয়। আপনারা এটাও অ্যান্সার করবেন। আমার মনে হচ্ছে হলাহল অর্থাৎ বিষ এবং সুধা অর্থাৎ অমৃত। কিন্তু কবি এখানে কি বোঝাতে চেয়েছেন? তিনি বিষ ও অমৃতকে বুঝিয়েছেন, নাকি সভ্যতার সুফল কুফলকে বুঝিয়েছেন, দুঃখ আনন্দকে বুঝিয়েছেন, নাকি পরাজয় জয়কে বুঝিয়েছেন? আমার কিন্তু মনে হয়েছে বিষ ও অমৃত তো তার অর্থ, কিন্তু কবি বুঝিয়েছেন সভ্যতার সুফল ও কুফলকে। এখানে এই ধরনের প্রশ্ন একটু ব্যতিক্রমী, তবুও আপনারা অ্যান্সার করবেন। পরবর্তী প্রশ্ন, ওঠে কত হলাহল, হলাহল শব্দটির অর্থ কী? এবার কিন্তু অবশ্যই হলাহল শব্দটির অর্থ হচ্ছে গরল। এই গরল এখানে অমৃত তো হবে না, ঔষধ তো হবেই না, পানীয় হবে না। তাহলে এখানে কিন্তু হলাহল শব্দের অর্থ হচ্ছে গরল। গরল মানেও কিন্তু বিষ। তাহলে এটাই আমাদের রাইট অ্যান্সার। পরবর্তী প্রশ্ন, শুধু হেতা দুই তীরে কেবা জানে নাম। এটাই আমাদের রাইট অ্যান্সার। কেবা জানে নাম, যাদের নাম কেউ জানে না বা যাদের নাম কেউ জানে কি না বলে কবির সন্দেহ, তারা হলো গ্রামের মধ্য দিয়ে বয়ে যাওয়া নদী, গ্রামের সাধারণ মানুষজন, নদীর দুপারের দুই গ্রাম, খেয়া নৌকার মাঝিরা। তাহলে এখানে কিন্তু যে কেবা জানে তার নাম, অর্থাৎ গ্রামের দুই পারের যেসব গ্রাম, তাদের মধ্যে কেউ কারোর নাম জানে না বা যাদের নাম কেউ জানে না সেই সম্পর্কে কবি সন্দেহ প্রকাশ করেছেন। সেটি হচ্ছে নদীর দুই পাশের দুই গ্রাম সম্পর্কে। দুহা পানে চেয়ে আছে, পরস্পরের দিকে তাকিয়ে আছে কি? সেটি হচ্ছে নদীর মাঝি ও যাত্রী, নদীর দুই তীরের দুটি গ্রাম, নদীর দুই তীরের দুটি গ্রামের মানুষ, নাকি কবি ও নদীর পাড়ের মানুষগুলো? আপনারা অ্যান্সার করতে থাকুন। সেটা হচ্ছে নদীর দুই তীরে দুটি গ্রাম, পরস্পরের দিকে চেয়ে আছে নদীর দুই তীরে দুটি গ্রাম। পরবর্তী প্রশ্ন, এই খেয়া চিরদিন চলে নদীর স্রোতে ড্যাশ। পংক্তিতে কবি প্রকৃতপক্ষে যে খেয়ার কথা বলেছেন, এই খেয়া হচ্ছে এই খেয়া চিরদিন চলে নদীর স্রোতে। এই খেয়া বলতে কবি প্রকৃতপক্ষে কি বোঝাতে চেয়েছেন? একটা তো বাইরের অর্থ আমরা পেলাম যে খেয়া নৌকা, কিন্তু এখানে প্রকৃতপক্ষে কিন্তু কবি জীবন তরীর কথাই বলেছেন, অর্থাৎ জীবন এবং মৃত্যুর মধ্য দিয়ে যে তরী পারাপার হয় সেই প্রসঙ্গ কিন্তু এখানে কবি বোঝাতে চেয়েছেন। পরবর্তী প্রশ্ন, স্রোত চলছিল যে রূপ নিয়ে অল্প কিছু বাইরের জিনিসের সঞ্চয় জমে ক্ষণকালের জন্যে তার মধ্যে আকস্মিকের আবির্ভাব হলো। রবীন্দ্রনাথ তার কোন কাব্য সম্পর্কে এটি বলেছিলেন? এটি আমি বিস্তারিত আলোচনায় আসিনি, অনেক বড় হয়ে যেত ভিডিওটি। এই প্রসঙ্গ কিন্তু ছিল, সেটি হচ্ছে চৈতালি কাব্যগ্রন্থের সূচনায় তিনি এই কথাটি বলেছিলেন। একটি নদীতে একটি ডাল ভেঙে পড়ায় সেই ডালের শ্যাওলাগুলো বেঁধে যাচ্ছিল, সেই প্রসঙ্গে তিনি এটি বলেছিলেন। এটি হচ্ছে চৈতালি কাব্যগ্রন্থের প্রসঙ্গে তিনি বলেছিলেন। এটাই আমাদের রাইট অ্যান্সার। পরবর্তী প্রশ্ন, রবীন্দ্রনাথের চৈতালি কাব্যটি তার কাব্যগ্রন্থের যে পর্বের অন্তর্গত? এটি হচ্ছে ঐশ্বর্য পর্বের কবিতা। চৈতালি কাব্যগ্রন্থটি ঐশ্বর্য পর্বের কাব্যগ্রন্থ এবং খেয়া কবিতাটি ঐশ্বর্য পর্বেরই একটি কবিতা। রবীন্দ্রনাথের চৈতালি কাব্যটি যত খ্রিস্টাব্দে রচিত হয়, এই চৈতালি কাব্যগ্রন্থটি কিন্তু 1896 খ্রিস্টাব্দে এটি রচিত হয়। এটাই আমাদের রাইট অ্যান্সার। পরবর্তী প্রশ্ন, চৈতালির সমসাময়িক সময়ে 1896 রবীন্দ্রনাথের
অপর যে কাব্যটি রচিত হয়েছিল সেটি হচ্ছে রবীন্দ্রনাথের অপর কাব্যটি একই সময় রচিত হয়েছিল, সেটা হচ্ছে চিত্রা। পরবর্তী প্রশ্ন, চৈতালি কাব্যে রবীন্দ্র ভাবনার যে দিকটি প্রাধান্য পেয়েছে সেটি হচ্ছে এই পর্বের যে কবিতাগুলো তিনি লিখেছিলেন বা চৈতালি কাব্যগ্রন্থের মধ্যে, সেটা হচ্ছে মর্ত্যপ্রীতি এবং মানবপ্রীতি, এই ভাবনাটাই কিন্তু প্রাধান্য পেয়েছিল। এক এক পর্বে তার এক একটি ভাবনা প্রাধান্য পেয়েছে। যখন আমরা বিস্তারিত আলোচনা করব রবীন্দ্রনাথ সম্পর্কে তখন সেটা বলে দেবো। রবীন্দ্রনাথের খেয়া কবিতাটি যে কাব্যগ্রন্থের অন্তর্গত সেটা হচ্ছে চৈতালি কাব্যগ্রন্থের অন্তর্গত। পরবর্তী প্রশ্ন, খেয়া কবিতাটি রবীন্দ্রনাথ ঠাকুরের রচনা করেছিলেন কবে? সেটা হচ্ছে 1302 বঙ্গাব্দের 18ই চৈত্র। সেটা আমরা আগেও পেলাম, 1302 বঙ্গাব্দের 18ই চৈত্র। পরবর্তী প্রশ্ন, নদী স্রোতে যে নৌকা পারাপার করে সেটি হচ্ছে খেয়া নৌকা। অর্থাৎ এখানে যে প্রসঙ্গ এসেছে নদী স্রোতে পারাপারের, সেটা হচ্ছে খেয়া নৌকা। পরবর্তী প্রশ্ন, খেয়া নৌকা যে কাজে ব্যবহার করা হয় সেটি হচ্ছে মানুষজনের যাতায়াতের কাজে কিন্তু এই খেয়া নৌকা ব্যবহার করা হতো। পরবর্তী প্রশ্ন, খেয়া নৌকায় বা খেয়া কবিতায় খেয়া নৌকাটি নদী স্রোতে যে সময় যাতায়াত করে, অর্থাৎ সকাল থেকে সন্ধ্যার কথা এখানে বলা হয়েছে, সকাল থেকে সন্ধ্যা যাতায়াত করে। পরবর্তী প্রশ্ন, পৃথিবীর দ্বন্দ্ব সর্বনাশের ফলে যা হয় বলে কবি খেয়া কবিতায় মন্তব্য করেছেন। দ্বন্দ্ব সর্বনাশের ফলে কিন্তু পৃথিবীতে নতুন নতুন ইতিহাস গড়ে ওঠে, এটাই আমাদের রাইট অ্যান্সার। পরবর্তী প্রশ্ন, সভ্যতার নব নব তৃষ্ণা ক্ষুধায় যা উত্থিত হয়, অর্থাৎ নব নব তৃষ্ণা ক্ষুধায় কিন্তু সুধাও উত্থিত হয় আবার হলাহলও উত্থিত হয়। তাহলে ক ও খ নির্ভুল, এটা কোন অপশানে আছে? সেটি হচ্ছে এটা আমাদের রাইট অ্যান্সার। পরবর্তী প্রশ্ন, খেয়া নৌকা পারাপার করে নদী স্রোতে, এখানে পারাপার শব্দটি যেটি সঠিক সমাস সেটি হচ্ছে বা সঠিক সমাসের ব্যাস বাক্য সেটি হচ্ছে পাড় থেকে পাড়ে যে যাতায়াত সেটা হচ্ছে পারাপার, পাড় থেকে পাড়ে যে যাতায়াত সেটা হচ্ছে পারাপার। আজকের মতো আমাদের ভিডিওটি এই পর্যন্ত। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করুন। আমাদের পরবর্তী আলোচনার বিষয় হচ্ছে বর্ষা, লিখেছেন প্রমোদ চৌধুরী। পরবর্তী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ রইল। আজকের মতো এই পর্যন্ত, ভালো থাকবেন সবাই। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।